তুই কবুল বলবি নাকি তোর 14 গোষ্ঠীকে দিয়ে কবুল বলাবো? নির্ঝরের ভয়ঙ্কর হুঙ্কার শুনে বউ সাজে বসে থাকা ছায়া কেঁপে উঠল। কাজী সাহেব মাথা নামিয়ে নিচু কণ্ঠে বলে ওঠেন, মেয়ে এত কান্নাকাটি করছে জনাব, বিয়ে কিভাবে দেই? নির্ঝরের ভয়ঙ্কর চাহনি দেখে চুপ হয়ে যায় কাজী। কবুল বল জান, দেরি করা আমার মোটেও পছন্দ না। দ্রুত বল কবুল, আর এই বিয়েটাকে স্বীকার কর। আমি। ছায়া কান্না করছে ভীষণ, কিন্তু নির্ঝর বিরক্ত হয়ে যায়। হাতে থাকা গানটা সোজা ছায়ার পরিবারের দিকে তাক করে। সেখানে তৌফিক হাসান, রাবেয়া বেগম আর তমা বসেছিল, যদিও ওদেরকে ঘিরে রেখেছে গার্ডস। ছায়া উঠে নির্ঝরের হাতটা ধরে বসে। থামুন, তাহলে বল কবুল, বল দ্রুত, আমার মাথা আর খারাপ করিস না। ছায়া হেঁচকি তুলতে তুলতে বলে, কবুল, কবুল, কবুল। আলহামদুলিল্লাহ মা, আল্লাহর কাছে দুজন বাধা পড়ে গেলে তোমাদের বিবাহ সম্পন্ন হলো। সবাই বিবাহিত দম্পতির বাকি জীবনের ভালো থাকার জন্য দোয়া করো। নির্ঝর 2 হাত তোলে। ছায়া হেঁচকি তুলছে। পাশেই দাঁড়িয়ে আছে মিসেস চৌধুরী। ছেলের পাগলামি তাকে পাগল বানিয়ে দিচ্ছে। একজন প্রেসিডেন্টের এমন কাজ মানায় না। নিজের থেকে 12 বছরের ছোট মেয়েটাকে কিনা জোর করে বিয়ে করছে, তাও নাকি ফুলের দোকানদারের মেয়েকে। তিনি সেখান থেকে চলে আসতে নিলে তৌফিক হাসান উঠে দাঁড়ায়। স্যার, আমাকে একটু ওই ম্যাডামের সঙ্গে কথা বলতে দিন। গার্ড সরে দাঁড়ায়। তৌফিক হাসান আনিকা বেগমের দিকে এগিয়ে যায়। ম্যাডাম, আমার কথাটা শুনুন। আনিকা বেগম থমকে দাঁড়ায়। কি হয়েছে বলুন? আমি একজন সামান্য মালী, আমি জানি, আপনিও সবই জানেন। আমার মেয়েটাকে আমি খুব যত্নে বড় করেছি। দয়া করে দেশ প্রধানকে বলবেন আমার মেয়েটাকে যেন কষ্ট না দেয়। আনিকা বেগম তাচ্ছিল্য হাসেন। হ্যাঁ, ঠিক বলছেন। দেখা যাচ্ছে আমার ছেলে জোর করে আপনার মেয়েকে বিয়ে করছে, কিন্তু ভেতরের খবর কে বলতে পারে? আপনার মেয়েই হয়তো আমার ছেলেকে ছল চাতুরি করেছে। হয় না, বিষয়টা এমনই তো হয়। আর চিন্তা করবেন না, আমার ছেলের ভালো না লাগলে মেয়েটাকে আপনার বাড়িতে আমিই পৌঁছে দেব। আনিকা বেগম নিজের রুমের দিকে চলে যায়। তৌফিক হাসান সেখানেই ঠাই হয়ে দাঁড়িয়ে আছেন। কি অদ্ভুত, মানুষ এমনও হয়! চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে পানি। বাবা হয়েও মেয়েটাকে তিনি ভালো রাখতে পারলেন না বাঁচাতে। এক্ষেত্রে কিছুই করার নেই। বিয়ে শেষ হয়ে ছায়া নির্ঝরের সামনে তাকিয়ে আছে করুণ চোখে। ছেড়ে দিন ওদের, আমি কথা দিচ্ছি আপনি যা বলবেন তাই করব। 2 হাত জোর করে কথাগুলো বলছে ছায়া। এইভাবে যে আমার কাছে ওদের জন্য ভিক্ষা চাইছো, ঠিক এভাবে যদি আমাকে মেনে নিতে, তাহলে হয়তো পুরো পৃথিবী তোমার নাম করে দিয়ে দিতাম। ছায়া নির্ঝরের বুকে ঢলে পড়ে। এত চিৎকার করছে, এত বেশি কান্না করছে না খাওয়ার জন্য, এখন ক্লান্ত অনুভব করছে। নির্ঝর ইশারা দেয় ছায়ার পরিবারকে ছেড়ে দেওয়ার। ছায়া একটু যাবে মায়ের কাছে, বাবার কাছে, কিন্তু পেছন থেকে নির্ঝর ধরে রেখেছে। চোখের সামনে মা বাবাকে যেতে দেখে ভেঙে পড়ে ছায়া। মাটিতে বসে পড়তে গেলে নির্ঝর চেপে ধরে ছায়াকে। জান, আজ আমাদের বাসর রাত, তুমি এখন আমার সঙ্গে চলো। পাজা কোলে তুলে ছায়াকে নিয়ে নিজের রুমে চলে যায়। লাল ফুল, লাল বাতি, মোমবাতি আর তার সৌরভে চারিদিকে মো মো করছে। সদ্য বউ হওয়া ছায়াকে বিছানায় বসিয়ে দেয় নির্ঝর। হেঁচকি তুলছে ছায়া। নির্ঝর ছায়ার সামনে হাঁটু গেড়ে বসে। কাঁদছো কেন? তুমি আমার বউ, এখন থেকে এটা তোমার বাড়ি। ভুলে যাও নিজের বাড়ির কথা, এটা তোমার সংসার। ছায়ার চোখ থেকে গড়িয়ে পড়া পানি পরিষ্কার করতে করতে নির্ঝর কথাগুলো বলছে। ছায়া কেঁপে কেঁপে উঠছে, অসহ্য লাগছে। আমি বিয়ে করতাম না, আমি আমি বাবা মার সঙ্গে থাকতে চাই। নির্ঝর ছায়ার গালে হাত রাখে। এত ভয় কেন পাচ্ছ? কান্না থামিয়ে দাও। আমাদের বিয়ে হয়ে গেছে, আমি তোমার স্বামী আজ থেকে। ছায়া একটু দূরে সরে যেতে গেলে নির্ঝরের নরম হাতটা শক্ত করে ছায়ার গলায় আটকে যায়। ছায়ার সঙ্গে সঙ্গে নির্ঝরের হাতটা ধরে বসে। ব্যথায় চোখটা বন্ধ করে ছায়া। আমার ছোঁয়াকে না বলার সাহস দেখাবে না প্রিয়তা। আমি তোমায় ছোবো আমার কাছে,
তোমার সব জায়গায় ছোঁয়ার অধিকার আছে, তাহলে আমার হাত সরাতে চাইছো কেন? ছায়া কথা বলতে পারছে না, যন্ত্রণা হচ্ছে। তাও নির্ঝরের শক্ত হাত খানা নিজের গলা থেকে সরাতে চাইছে। নির্ঝর ছায়াকে বিছানায় ফেলে দেয়। ছায়ার শরীরের ওপর তার সকল ভার ছেড়ে দিয়েছে। চোখ বন্ধ হয়ে আসছে ছায়ার। সেটা দেখে ছায়ার গলা ছেড়ে দেয় নির্ঝর। ছায়া কাশি শুরু করে দিয়েছে। নির্ঝর তা নিরিবিলি দেখছে। কাশি কমলে ছায়ার মুখটা ধরে নিজের মুখ বরাবর তাক করায়। আমার বউ বলেই ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে। নির্ঝরের যে সাইকোনেস দেখছে ছায়া। কোনো মতে এখন সাহস হচ্ছে না নির্ঝরকে নিজের থেকে সরাবে। নির্ঝরের ছোঁয়া গভীর হতে থাকে। শাড়ির আঁচল সরিয়ে দিতেই ছায়া আবারও কান্না করে দেয়। নির্ঝর যে গভীরভাবে চলে গিয়েছে, তার যে নেশা হচ্ছে। আমাকে সময় দিন, আমি নিজেকে আর সময় নিতে পারছি না গোজান। তোমাকে কিভাবে দেই? ও প্লিজ। ছায়ার কান্না ভেজা চোখ আবারও মুছে দেয় নির্ঝর। এরপর ছায়ার ওপর থেকে উঠে যায়। ছায়াকে ফ্রেশ হতে বলে ঘরের বাইরে চলে যায়। নির্ঝর বের হতেই ছায়া গিয়ে ওয়াশরুমে শাওয়ার ছেড়ে তার নিচে বসে পড়ে। এগুলো কি হলো আমার সঙ্গে? কেন এমন হলো? আব্বু আম্মু, আমি তোমাদের কাছে যাব। ছায়া কল্পনা করে নিজের জীবনটা কত সুন্দর ছিল। মা বাবা, আদরের মেয়ে, ফুলের টোকা দিতে দেয়নি কখনো তার গায়ে। 1 মাস আগে লোকটা যেদিন তাদের ফুলের দোকানে এসেছিল, সেই দিন থেকেই তার জীবন কেমন যেন বদলে গেছে। ওলট পালট হয়ে গেছে পুরো পৃথিবী। লোকটা তার সাজানো পৃথিবী ধ্বংস করে দিয়েছে। অসহায় হয়ে পড়েছে ছায়া। একজন প্রেসিডেন্টের সঙ্গে কিভাবে পাঙ্গা নেবে? নির্ঝর রুম থেকে বের হয়ে সোজা স্টাডি রুমে চলে যায়। সেখানে একটা গুরুত্বপূর্ণ স্ক্রিন আছে বড়। এখান থেকেই মূলত সে পুরো দেশকে শাসন করে। নির্ঝর গিয়ে একজন সার্ভেন্টকে কল করে। সার্ভেন্ট দ্রুত স্টাডি রুমে প্রবেশ করে। স্যার, বলুন। মিসেস লি, প্লিজ খাবার নিয়ে আসুন। আমার বউ না খেয়ে আছে। কাল থেকে এই দায়িত্ব আপনার। আমার বউ যাতে না খেয়ে থাকতে না পারে, এটা আপনি খেয়াল রাখবেন। জি জনাব। মিসেস লি দ্রুত কিচেনে চলে যায়। সারাটা দিন রুমেই ছিল রোজি। নির্ঝরের সঙ্গে ছায়ার বিয়ে হয়েছে, এটা সে নিজের চোখের সামনে কোনো দিনও সহ্য করতে পারবে না। কি করছো মিসেস লি? জনাব খাবার চেয়েছেন, তাই নিয়ে যাচ্ছি। নির্ঝর খাবার চেয়েছে? হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি, আমাকে দাও। রোজি খাবার নিয়ে ওপরে চলে আসে। স্টাডি রুমে দরজায় টোকা পড়তেই নির্ঝর অনুমতি দেয়। এসো। রোজি খাবার নিয়ে প্রবেশ করে। তুমি খাওনি কেন নির্ঝর? রোজির কণ্ঠ শুনে বিরক্ত চোখে সামনের দিকে তাকায় নির্ঝর। তুমি কেন এসেছো? আমি মিসেস লিকে বলেছিলাম তুমি খাওনি, আমি খাবার দিতে এসেছি। ঠিক আছে, ধন্যবাদ। নির্ঝর খাবারটা নিয়ে সোজা নিজের রুমে চলে যায়। রোজি রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আতিফ চৌধুরী রুমে বসে বসে পুরো দেশের সাংবাদিকদেরকে কন্ট্রোল করছে। যদিও বিয়েটা একেবারে ঘরোয়া, কাজী আর বাড়ির লোক ছাড়া কেউ ছিল না। যদি দেশের সবাই জানতো তাদের দেশের প্রেসিডেন্ট মেয়ে তুলে এনে বিয়ে করেছে, তাহলে বিষয়টা কিরকম হয়ে যেত। কিন্তু তারপরেও সাংবাদিকদের কাজ কি? প্রেসিডেন্ট এত নিরিবিলি বিয়ে করলো, পেছনের কারণ কি? প্রেসিডেন্ট হয়ে এখনই এখন মালির মেয়েকে বিয়ে? প্রশ্নবোধক বিষয় হয়ে যায়। অনেক তো রোজিকে নির্ঝরের বউ ভাবতো। তাদের ভাবনা সব ভুল প্রমাণ হলো। স্বামী যে এইসব আর্টিকেল মুছে ফেলেছে সোশ্যাল মিডিয়া থেকে, তা দেখে আনিকা বেগম এগিয়ে আসেন। কি করছো? কি আর করব, তোমার ছেলের কর্ম ঢাকছি। নির্ঝর বাড়াবাড়ি করলো না। করলে কি করবে? থামাতে পেরেছো কি? ওই মেয়েটার কিছু একটা করেছে। মোটেও না, এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। কথাটা বলে তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। আনিকা বেগম বিছানার পাশে বসে পড়লেন। রুমে এসে নির্ঝর দেখে ছায়া এখনো ওয়াশরুমে আছে। নির্ঝর খাবার রেখে ওয়াশরুমের দরজায় টোকা দেয়। বের হয়ে এসো ওয়াইফি।
খাবার নিয়ে এসেছি। ভেতর থেকে কোনো কথা আসছে না। বের হয়ে আসবে নাকি আমি ভেতরে যাব ওয়াইফি? নির্ঝর ভেতরে আসলে বিষয়টা ভালো হবে না, তাই ছায়া উঠে বেরিয়ে আসে। তার পরনে একটা সাদা শর্টস, শার্টের মাথা হাত ধরে টানছে ছায়া। ছায়া জানতো না লোকটা এতটা বেহায়া। শুধু এই শার্ট বাদে কিছুই দেয়নি। পরবে কি সে? নির্ঝর বউকে সে শার্টে দেখে নিচের ঠোঁটটা কামড়ে ধরে। ছায়ার কানের কাছে মুখ নিয়ে যায় নির্ঝর। ওয়াইফি, উই আর লুকিং সো। আর কিছু বলল না নির্ঝর। এতেই ছায়া ভয় পেয়ে যাচ্ছে। নির্ঝর বউকে পাজা কোলে তুলে নেয়, বিছানায় বসিয়ে নিজের হাতকে খাইয়ে দেয়। নির্ঝরের ভয়ে সবটা খেয়ে নেয় ছায়া। ছায়াকে খাইয়ে একটা ঔষধ দিয়ে দেয়। এতে করে ছায়া ঘুমিয়ে যায়। নির্ঝর এগিয়ে আসে, ছায়াকে বুকে নিয়ে সেও বিছানায় শুয়ে পড়ে। আজ প্রথম রাত, যে রাতে ঔষধ ছাড়া তার ঘুম হলো। মেয়েটার চুলের মাতাল করা ঘ্রাণ আছে, সেই সঙ্গে আলাদা একটা প্রশান্তি, যে প্রশান্তি শুধুমাত্র সে উপভোগ করতে পারবে, আর কেউ না। ছায়া কোনো নিষ্পাপ শিশুর ন্যায় ঘুমিয়ে আছে। সকাল সকাল ছায়ার ঘুমন্ত মুখখানা দেখে বেশ আনন্দিত হলো নির্ঝর। ছায়ার মুখের ওপর আসা ছোট ছোট চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে কানের পেছনে গুজে দেয়। প্রিয়তা, আমি জানি তোমার প্রতি আমার অনেক অভিযোগ। আমি জানি আমি তোমাকে জোর করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমার যে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি আমি। সেই ভালোবাসায় আমি অন্যায় করতে পিছপা হচ্ছি না। আমি জানি না আমার মতো একজন পুরুষ, যে কিনা তোমাকে জোর করে বিয়ে করেছে, তাকে তুমি আদৌ মেনে নেবে কিনা। কিন্তু বিশ্বাস করো, তোমার আমার পাশে একটু দাঁড়িয়ে থাকাই আমার জন্য যথেষ্ট। আমি জানি আমি পাগলামি করছি, কিন্তু কি করব, তোমাকে আমি কোনোভাবেই হারাতে চাই না। আমাকে ক্ষমা করে দাও। এই কথা কখনো বলবো না, শুধু বলবো আমাকে একটু স্বামী হিসাবে মেনে নাও। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ জোড়া লাল হয়ে আসে নির্ঝরের। সকাল 10টা 20 মিনিট, একটা গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে। দেশ থেকে পাচারকৃত 20 মিলিয়ন অর্থ উদ্ধার করতে এক দেশের প্রেসিডেন্টের সঙ্গে গোপন বৈঠক। তাকে এখন যেতে হবে। ছায়াকে বিছানায় রেখে নির্ঝর উঠে বসে। দ্রুত শাওয়ার শেষ করে বেরিয়ে আসে ড্রেসিং রুমে। সেখানে তার জন্য প্রস্তুত করা আছে আজকের মিটিংয়ের পড়ার জন্য শুট। একজন একজন করে অনেকগুলো সার্ভেন্ট সেখানে দাঁড়িয়ে আছে। জনাব, এটা আপনার আজকের পোশাক। আমার স্ত্রীকে ডেকে আনো। জি জনাব। মেড মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে আসে। ছায়া ঘুমিয়েছিল তখনও। ম্যাম, উঠুন, জনাব আপনাকে ডাকছেন। সার্ভেন্টের মিষ্টি কণ্ঠে ঠিক রাবেয়া বেগমের মতো লাগলো ছায়ার কাছে। গতকাল কি হয়েছে সব যেন সে ভুলেই গেছে ছায়া। গায়ের চাদরটা আরো টেনে অন্য পাশে ফিরে বলে, আমি ঘুমাতে চাই আম্মু, পরে উঠবো। ম্যাম, স্যার আপনাকে যেতে বলেছেন। ছায়া চোখ খুলে তাকায়। ধীরে ধীরে নিজের সেন্সে আসে ছায়া। পাশে মহিলাটাকে দেখে উঠে বসে। চাদরটা আরো ভালো করে টেনে নেয়, কারণ সে শুধু একটা শার্টস পরে আছে। স্যার যেতে বলেছে, আমাকে পোশাক দিন। সার্ভেন্ট ছায়াকে শাড়ি এগিয়ে দেয়। এখানে আপনার সব শাড়ি রাখা, স্যার বলেছে আজ থেকে আপনি শাড়ি পরবেন। ছায়া কিছুই বলল না। সার্ভেন্টের হাত থেকে শাড়ি নিয়ে সার্ভেন্টকে যেতে বলে। এরপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার শেষ করে শাড়িটা পরে নেয়। একেবারে নতুন বউ। ছায়া বেরিয়ে আসে। দরজায় সার্ভেন্ট দাঁড়িয়ে ছিল। সার্ভেন্টের সঙ্গে নির্ঝরের ড্রেসিং রুমে চলে যায় ছায়া। ছায়াকে ভীষণ মায়াবী দেখাচ্ছে। একেবারে বউ, শুধু তার বউ। নির্ঝর ইশারা করে সবাইকে যেতে বলে রুম থেকে। সবাই রুম ত্যাগ করে। আমাকে কোটটা পরিয়ে দাও, পিন লাগিয়ে দাও, ঘড়ি পরিয়ে দাও। নির্ঝরের কণ্ঠ শুনলেই ভয় লাগছে ছায়ার। সে পাশে হ্যাঙ্গার থেকে কোটটা নিয়ে নির্ঝরকে পরিয়ে দেয়, সাথে কোট পিন, হাতে ঘড়ি, সব কিছু। এরপর ছায়া একটু সরে দাঁড়ায়। নির্ঝর এতক্ষণ বউকে সব কাজ করতে দেখছিল। ছায়াকে আপাদমস্তক পর্যবেক্ষণ করেই নির্ঝরের সব থেকে প্রিয় কাজ। মায়াবতীকে যতই দেখে ততই প্রেম গভীর হয়। নির্ঝর ছায়াকে নিজের সঙ্গে মিশিয়ে নেয়।
আমি যদি এই রাজ্যের রাজা হই, তবে তুমি রানী। দয়া করে নিজেকে শক্ত করে পুরো বিষয়টা হ্যান্ডেল করবে। নির্ঝর ছায়ার কপালে চুমু খায়। ছায়া সরে যায় নির্ঝরের থেকে। নির্ঝর খুব ভালো মুডে ছিল। ছায়া সরে গিয়ে প্রচন্ড রাগিয়ে দিচ্ছে তাকে। ছায়ার হাতের কনুই বরাবর ধরে ছায়াকে আবারও নিজের সঙ্গে মিশিয়ে নেয় নির্ঝর। আমার থেকে পালাতে পারবে না জান, তাই আমার ছোঁয়া কোনোভাবেই অ্যাভয়েড করবে না। ছায়া কিছুই বলল না, সে নিশ্চুপ, মুখ ফিরিয়ে নেয়। নির্ঝর ছায়ার থুতনি ধরে ওকে নিজের দিকে ফেরায়। ছায়ার গোলাপি ঠোঁট কাঁপতে থাকা ঠোঁট জোড়া যেন আঁকড়ে ধরে। ছায়া নিজের দুই হাত দিয়ে নির্ঝরের বুকে ধাক্কা দিতে লাগে, কিন্তু তাতে কিছুই হবে না। লোকটা নিজে না চাইলে কখনোই ছায়া তাকে ছাড়বে না। এমন সময় রুমে প্রবেশ করে রোজি, যদিও মেডরা তাকে বারণ করেছিল। ভেতরে ছায়া এবং নির্ঝর দুজনেই আছে। এমন সময় কারোর সেখানে যাওয়ার অধিকার নেই। নির্ঝরকে এইভাবে হামলা করতে দেখে মনের ভেতরের আগুন জ্বলে উঠছে রোজির। স্পষ্টই বোঝা যাচ্ছে ছায়া নিজের থেকে দূরে সরাতে চাইছে নির্ঝরকে। নির্ঝর, কারোর কণ্ঠ শুনে ছায়ার ঠোঁট ছেড়ে দেয় নির্ঝর। বিরক্ত হয়ে পেছনে ফেরে। তোমার মিটিংয়ের আর মাত্র 30 মিনিট বাকি আছে। নির্ঝর ছায়াকে তখনও ছাড়েনি। ছায়ার কোমর বরাবর তার শক্ত হাত এখনো সেভাবেই ছায়াকে চেপে ধরে রেখেছে। তুমি যাও, আমি আসছি, একটু দ্রুত এসো। নির্ঝর এই কথাটা শুনে সে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছে রোজির দিকে। রোজি একটু ঘাবড়ে গিয়ে রুম ত্যাগ করে। খাবার খেয়ে নিও, আর আমার থেকে পালানোর কোনো রাস্তা নেই, এটা মাথায় ঢুকিয়ে নাও। পুরো বাড়ি ঘিরে রেখেছে অসংখ্য গার্ড। বেশি বাড়াবাড়ি করলে তোমার পরিবার আস্ত থাকবে না। নির্ঝর বেরিয়ে যায়। একজন সার্ভেন্টকে ছায়ার দায়িত্ব দিয়ে যায়। সে যেন কোনোভাবেই খাবার স্কিপ না করে। নির্ঝর মিটিংয়ের জন্য নিচে নেমেছে। আনিকা বেগম তা দেখে ছেলের কাছে এগিয়ে আসে। বাবা, খাবার খেয়ে রওনা হ। না মম, দেরি হয়ে যাচ্ছে। বাবা কোথায়? সে চলে গিয়েছে। ঠিক আছে, আমার স্ত্রীকে বিনা প্রয়োজনে কেউ বিরক্ত করবে না। যদি কেউ এমন কাজ করে ফলাফল ভালো হবে না। কথাটা বলে সে বেরিয়ে যায়। প্রেসিডেন্টের ওয়ার্কিং টাইম, অসংখ্য গার্ডস এবং সিকিউরিটি সিস্টেম আছে তার সঙ্গে। নিজের গাড়িতে উঠে বসে নির্ঝর। মিডিয়া ওদের এই মিটিং সম্পর্কে জানে, তবে এই মিটিংয়ের ফলাফল কি হবে সেটা জানতে সকলে উৎসুক। কোনোভাবে প্রেসিডেন্ট প্রতিবেশী দেশ থেকে যদি ওই অসাধু ব্যবসায়ীদের ধরে ফেলে, যাদের ফলে দেশ থেকে অর্থ পাচার হয়েছে, তাহলে সবাই শাস্তি পাবে। প্রেসিডেন্টের সঙ্গে ডার্ক হাউজে প্রাইভেটভাবে বৈঠক শেষ করে নির্ঝর। মিস্টার চৌধুরী, আপনি দারুণ কাজ করেছেন। আপনি কত নিখুঁত রাষ্ট্রপতি। এ কারণেই মানুষ আপনার জন্য পাগল। সবাই চৌধুরীর ছেলেকে তাদের নতুন রাষ্ট্রপতি হিসাবে চায়। নির্ঝর মৃদু হাসে। এটা আমাদের আনন্দের, আর এটা আমাদের প্রতি তাদের ভালোবাসা। তাদের ভালোবাসাই আমাদের প্রতিবার রাষ্ট্রপতি করে তুলেছে। খুব ভালো হাম্বল। তাই আমাকে এখনই চলে যেতে হবে। হ্যাঁ, যদি সময় থাকে তাহলে আমার দেশের পেশাগত স্থানে আসুন। হ্যাঁ। প্রেসিডেন্ট সারা তার প্রাইভেট জেটে করে নিজের দেশের উদ্দেশ্যে রওনা হয়। নির্ঝর বেরিয়ে আসে রুম থেকে। নির্ঝরের বাবা আতিফ চৌধুরী এবং চাচা আতিক চৌধুরী দুজনই ডার্ক হাউজে ছিল। মূলত এটা প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পত্তি। কোনো অনেক গোপনীয় বৈঠক হলে, কোনো দেশের প্রধানমন্ত্রী আসলে এখানে আনা হয়। সিকিউরিটি পারপস খেয়াল রাখে। নির্ঝর, এরপর তোমাকে একটা খেলার উদ্বোধন করতে যেতে হবে, আর তারপর রাজধানীর 5 তারকা হোটেলে একটা পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। নির্ঝর একটা গভীর নিঃশ্বাস ফেলে। আচ্ছা চাচ্চু, যদি কারোর বিয়ে হয়, তাহলে কি সেই ছেলে পরের দিনই অনেক কাজ করে? বরাবরই স্বভাবে গম্ভীর এবং রকচটা ছেলেটার মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে আছে আতিক চৌধুরী। ভাইকে স্তব্ধ হয়ে যেতে দেখে নির্ঝরের বাবা বলেন, তোমার মতো নির্লজ্জ নই আমরা, তাই বিয়ের পরের দিনও কাজে গিয়েছিলাম। আমি বেহায়া নই, দেশবাসী জানে বিয়ে হয়েছে। কিভাবে জানলে
যে সমস্যা, এই জন্য তোমাকে কাজ করতে হবে। আর সব থেকে বড় কথা, রাতের পার্টিটা গুরুত্বপূর্ণ। সেখানে অনেক পলিটিক্যাল লিডার থাকবে। প্রেসিডেন্ট হয়ে কি পলিটিক্যাল লিডারদের ভয় পেতে বলছো? মোটেও না। ওদের ভয় অটুট রাখো, সেটাই বলছি। ঠিক রাতে রাতে আমি যাব পার্টিতে, কিন্তু এই মুহূর্তে কোনো ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করতে ইচ্ছুক নই আমি। কথাটা বলে নির্ঝর বেরিয়ে যায়। আতিফ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। মেয়েটার আদৌ ভালো কিছু হবে তো? তুমি কি দেখছো ভাইয়া? নির্ঝরের চোখে যে পাগলামি নতুন বইয়ের জন্য। এর আগে এমন পাগলামি আমি তাকে করতে দেখিনি। মেয়েটা ভালো কিছুই নিয়ে এসেছে দেখো। আমার সমস্যা, বাচ্চা মেয়েটা মানিয়ে নিতে পারবে তো? সবাই একটা সময় অদক্ষ থাকে। কামিনী মানে নির্ঝরের চাচি এবং ভাবি মিলে যদি ছায়াকে সাহায্য করে, অবশ্যই ছায়া একজন চৌধুরী গিন্নি হয়ে উঠবে। আমিও সেটাই চাই। প্রেসিডেন্ট যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা সেই সময়ের জন্য জনসাধারণের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়। এখানেও ব্যতিক্রম কিছু নয়। আকাশ মেঘে গুড়গুড় করে উঠছে। এমন সময় তার শখ করল লাল টুকটুকে বইয়ের জন্য কিছু লাল গোলাপ নিয়ে যাওয়া যাক। লাল গোলাপ তার সেই দিন থেকেই পছন্দ, যেদিন থেকে ফুলের দোকানে লাল গোলাপ কিনতে গিয়ে ছায়াকে দেখেছিল। সেই দিন থেকেই লাল গোলাপের প্রতি আলাদা একটা আসক্তি কাজ করে তার। রাস্তা ফাঁকা একটা ফুলের দোকানে তাজা এবং বড় গোলাপ দেখে ড্রাইভারকে সেগুলো আনতে বলে নির্ঝর। ড্রাইভার গোলাপ এনে নির্ঝরকে দেয়। কালো মেঘে গুড়গুড় করেছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে। ছায়া নির্ঝরের রুমে বড় জানালাটার দিকে চারিদিকে দৃশ্য দেখছে। মনের মাঝে বিষণ্ণতা বিরাজ করছে তার। বারবার খচখচ করছে ভেতরটা। বনের পাখি খাঁচায় আটকে পড়লে যেমন লাগে, ঠিক তেমনই লাগছে। খাঁচা বন্দি পাখি যতই সুন্দর হোক না কেন, পাখি তো বনেই সুন্দর লাগে। এদিকে এদিকে সেদিকে সে উড়বে, এটাই তার স্বাধীনতা। চোখ বেয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে ছায়ার। নিচের দিকে তাকিয়ে দেখে সেখানে বিরাট একটা বাগান। বাগান বা ফুল গাছ সবই ছায়ার ভীষণ পছন্দ। চোখের পানি মুছে ছায়া উঠে দাঁড়ায়। সে ওই বাগানে যেতে চায়। ফুলের সঙ্গে তার আছে গভীর বন্ধুত্ব। দরজা খুলে বাইরে বের হয়। নির্ঝরের রুমটা 3 তলায়, আর বাগান হলো একেবারে নিচতলায়। তবে নির্ঝরের রুম বরাবর। ছায়া সেই দিকে অগ্রসর হয়। লিভিং রুমে আসতেই আনিকা বেগমের মুখোমুখি হয় ছায়া। শাশুড়িকে দেখে মাথা নামিয়ে নেয় ছায়া। আনিকা বেগম এগিয়ে যায়। চৌধুরী গিন্নি হতে হলে বালা নেই গলায়, চেন নেই, কানে দুল নেই, এমন সাদামাটা মানায় না নির্ঝর চৌধুরীর বউকে। ছায়া কিছুই বলল না। সে তো বউই হতে চায়নি নির্ঝরের। আনিকা বেগম এগিয়ে আসেন। হাত থেকে বালা, গলা থেকে চেন খুলে পরিয়ে দেয় ছায়াকে। এগুলো কখনো খুলবে না। আর কিছু গহনা তোমার রুমে পাঠিয়ে দেব আমি, কান খালি রাখবে না। কথাগুলো বলে সে চলে যায়। ছায়া মাথা উঠিয়ে দেখে শাশুড়ি চলে গিয়েছে। তারপর সে বাগানে প্রবেশ করে। চারিদিকে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে। গাছগুলো সেই তালে দুলছে। ছায়া বসে পড়ে ঘাসের ওপর। এবার ছায়াকে পাক্কা গিন্নি গিন্নি দেখা যাচ্ছে। হাতে বালা, নাকে নাকফুল, লাল শাড়ি, অপরূপ সুন্দরী। ছায়া বাগানে একটা লতানো গোলাপ গাছ দেখতে পায়। ছায়ার মনে পড়ে যায়, এখন সে বাড়িতে থাকলে বাবার সঙ্গে কাজে নামতো। তাদের একটা বাগান আছে যেখানে নানা ফুল। সেই ফুলগুলোই তারা বাজারে ওঠায়। সেই গাছগুলোর যত্ন নেওয়া আছে বৃষ্টির আগে। বাবার সঙ্গে সে কাজগুলো করতো ছায়া। এই লতানো গোলাপ গাছ তাদের বাড়িতেও ছিল। ছায়া ভাবে, তার বাবা কি গাছটা বেঁধেছে? না হলে তো এবার প্রবল হাওয়াতে গাছটা এলোমেলো হয়ে যাবে। নির্ঝর সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। লিভিং রুম পেরিয়ে যেতে ওপরেই লিভিং রুমের পাশেই বড় গ্লাস ডোর। তার ওপর সাইডে বাগানটা। বাগানে নির্ঝর তেমন আসে না, তার বেশি পছন্দও নয়। কিন্তু বাগানের মাঝে মেঘলাচ্ছন্ন দিনে তার লাল বউকে বসে থাকতে দেখে থমকে যায় সে। ছায়া নিজের অজান্তেই নির্ঝরকে ফেলেছে বড় বিপাকে। মেয়েটাকে দেখলে নিজের
কে কোনোভাবেই কন্ট্রোল করতে মন চায় না তার। ইচ্ছে হয় ছুটে গিয়ে আদর করে দিতে। এক হাতে গোলাপের তোড়া আর এক হাত পকেটে রেখে ছায়ার দিকে অগ্রসর হয় নির্ঝর। তাকে দেখে ঠিক কোনো কল্পনার রাজ্যের নায়ক বলে মনে হচ্ছে। সামনে এগিয়ে ছায়ার পাশে বসে নির্ঝর। নির্ঝরকে নিজের পাশে অনুভব করতেই কেঁপে ওঠে ছায়া। নির্ঝরের ঠোঁটের কোণায় ফুটে ওঠে কিঞ্চিত বাঁকা হাসি। বউজান, এত ভয় পাও বুঝি তুমি আমাকে? ছায়া কিছুই বলল না। ছায়ার হাতে বালা লক্ষ্য করে নির্ঝর, যেটা সকালে ছিল না। ছায়াকে সে ভীষণভাবে খেয়াল করে দেখে। প্রতিটা নিখুঁত বিষয়ও তার নজরে থাকে। ছায়ার গলায় চেইন, ছায়ার থুতনি ধরে নিজের মুখ বরাবর তাক করায় নির্ঝর। সোনার বালা হাতে তোমাকে একেবারে পাক্কা গিন্নি দেখাচ্ছে বউজান। ছায়া তখনও নিশ্চুপ। তবে প্রিয়তার কোমল ঠোঁস ওষ্ঠজোড়া দেখে নিজেকে কোনোভাবেই সামলাতে পারল না নির্ঝর। ঝুঁকে আঁকড়ে ধরে ওষ্ঠজোড়া। ছায়া নিজের হাত ঠেকায় নির্ঝরের বুকে। এটা বাধাসূচক হাত। নির্ঝরের রাগ লাগে প্রচুর। যখনই সে তার বউয়ের কাছে যায়, তার বউ তাকে তখনই দূরে সরিয়ে দিতে লাগে। নির্ঝর ছায়ার দুটো হাত একসাথে ধরে ছায়ার ওপর নিজের সমস্ত ভার ছেড়ে দেয়। ছায়া নির্ঝরের ভার সামলাতে না পেরে ঘাসের ওপরে শুয়ে পড়ে। নির্ঝরও জায়গা পেয়ে যায়, আরো শক্ত করে চেপে ধরে ছায়াকে। ছায়ার চোখ গড়িয়ে পানি পড়ছে, মুখটা এদিকে ওদিকে নাড়াবার জায়গা পর্যন্ত নেই। নির্ঝর এত শক্ত করে চেপে ধরে রেখেছে। আনিকা বেগম বৃষ্টি শুরু হবে বলে ভাব দেখে ছায়াকে ডেকে ঘরে পাঠাতে চাইছিলেন। তাই তিনি বাগানে এসে দূরেই থমকে যায়। ছেলের এমন কাণ্ড দেখে সেখানেই সকল সার্ভেন্টকে নিচের ফ্লোরে ফাঁকা করতে বলে ওপরে নিজের রুমে চলে যায়। লজ্জা শরম সব বিসর্জন দিয়েছে নির্ঝর। এই বাড়িতে সে আর তার বউ বাদে আরও যে মানুষ আছে তা সে ভুলেই গেছে। বেশ কিছুক্ষণ পর ছায়ার ওষ্ঠজোড়া ছেড়ে দিতে ছায়া ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করে। ছায়া নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু বরাবরের মতোই সে অক্ষম। বউজান, আমি না চাইলে নিজেকে ছাড়াতে তুমি পারবে না। বৃথা চেষ্টা কেন করছো? বৃষ্টি শুরু হয়ে গেছে এর মাঝে। ঝুম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। ছায়া পিটপিট করে মৃদু স্বরে বলে, কেউ দেখে ফেলবে। কারোর এত স্পর্ধা নেই আমার বউজান আর আমাকে এভাবে দেখবে। কথাটা বলেই ছায়ার গলায় নিজের মুখ গোজে। বৃষ্টির পানির স্বাদ আর ছায়াতে মিলে একাকার হয়ে গেছে। নির্ঝর কোনো লাগাম ছাড়া ঘোড়ার মতো ছায়ার আঁচলটাই হাত রাখে, উদ্দেশ্য সেটা সরিয়ে দেয়। কিন্তু ছায়া নিজের এক হাত বড্ড কষ্টে ছাড়িয়ে নির্ঝরের হাতটা ধরে বসে। প্লিজ, কেউ দেখে ফেলবে। নির্ঝর মুখ তুলে তাকায়। বৃষ্টির পানি ভীষণ ঠান্ডা, ছায়া কাঁপছে ঠিরঠির করে। ছায়ার ওপর থেকে উঠে বসে নির্ঝর। মাত্র 10 মিনিটের বৃষ্টি তাদের পুরো ভিজিয়ে দিয়েছে। বৃষ্টি যেন আরো বেগ বেড়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। নির্ঝর আর অপেক্ষা করে না, বউকে পাজা কোল করে তুলে নিয়ে ভেজা অবস্থায় রুমে চলে আসে। নির্ঝর আর ছায়া চলে যেত 2 তলা থেকে। রোজিও নিজের রুমের জানালা বন্ধ করে দেয়। তার রুমটা নির্ঝরের রুম বরাবর, 2 তলা আর 3 তলা পার্থক্য। রাগে আর প্রচণ্ড জিদে সে হাতের কাছে যা ফুলদানি বড় আয়নায় ছুঁড়ে মারে। মুহূর্তে সবটা ভেঙে চুরমার হয়ে যায়। নির্ঝর, কেন করছো এমন, কেন? রোজি হচ্ছে প্রিন্সেস, চৌধুরী বাড়ির একমাত্র কন্যা সন্তান। তাই তার রুমটাও ঠিক প্রিন্সেসদের মতো করেই সাজানো, সব কিছুই দামি দামি জিনিস দিয়ে ডিজাইন করা। রোজি পাগলের মতো নিজের চুলগুলো খামছে ধরে। আমি সহ্য করতে পারছি না, নিজের ভালোবাসার মানুষকে এভাবে অন্য কারোর সঙ্গে দেখলে আমার হৃদয় পুড়ে যায়। আমার পৃথিবী ধ্বংস স্তূপে পরিণত হয়, আমার কষ্ট হয়। নির্ঝর, তুমি কেন বোঝো না? যে মেয়েটা তোমাকে ভালোবাসে না, কেন তার পেছনে ছুটছো কেন? বাড়িটা বেশি একটা বড় নয়, 4 জনের থাকার জন্য একেবারে পারফেক্ট। তৌফিক হাসান নিজের হালাল টাকা দিয়ে এই বাড়িটা বানিয়েছেন।
তার 2 কন্যা আর বউয়ের জন্য। তিনি ফুল ব্যবসায়ী, তাই তাদের যে বড় বাগানটা আছে সেখানে ছায়ার প্রিয় গাছ হচ্ছে লতানো গোলাপ গাছ। তৌফিক হাসান বৃষ্টি আসার আগেই সেই গাছটাকে বেঁধে দিয়েছেন। বৃষ্টি শুরু হয়েছে। তৌফিক হাসান দরজার সামনে বসে বসে লতানো গোলাপ গাছটা দেখে কান্না করছেন। অশ্রু জলে আঁখি পল্লব ভিজে আসছে বারবার। রাবেয়া বেগম স্বামীকে এইভাবে ভেঙে পড়তে দেখে স্বামীর পাশে এসে বসেন। কেঁদো না। যদি কারোর ভালোবাসা ভাগ্য থেকে বেশি শক্তিশালী হয়, তাহলে সেই ভালোবাসা পাওয়ার ভাগ্যের বিষয়। কি করে এই কথা বলছো? আমার ছায়া তাকে স্বামী হিসাবে চায় না, স্বীকার করেছে। তাকে ফেলেও দিতে পারবে না। কবুলের অনেক জোর। আমার বিশ্বাস জনাব আমার ছায়াকে ভালো রাখবে। এতদিন ধরে দেশের দায়ভার কাঁধে নিয়েছে। ভালো ছাড়া খারাপ তো কিছুই করেনি সে। সে আগে কি করেছে না করেছে এটা বড় কথা নয়। বড় কথা হলো সে আমার মেয়েকে জোর করেছে। রাবেয়া বেগম স্বামীর হাতে হাত রাখেন। যে মানুষটা পৃথিবীর সবকিছু পরোয়া ছেড়ে একটা মেয়েকে পাওয়ার জন্য সকল সীমা অতিক্রম করে, সে আর যাই হোক আমাদের মেয়েকে কষ্ট দেবে না। আমি জানি সে ছায়াকে কষ্ট দেবে না, কিন্তু ছায়া যে তাকে মেনে নিতে পারবে না। সময় দিতে হবে। ছায়াও সব গুছিয়ে নেওয়া শিখে যাবে। দেশের সমুদ্র পথে একটা জাহাজ আটকা পড়েছে, যেটা এই দেশের নয়। অদ্ভুতভাবে জাহাজটা আটক হওয়ার সময় জাহাজের ক্যাপ্টেন ছিল না জাহাজে। বিষয়টা ভীষণ অদ্ভুত। এই দেশের সিকিউরিটি সিস্টেম ভীষণ কঠিন, তাই তো আগন্তুক জাহাজটা আটক করেছে। আতিফ চৌধুরী বিষয়টা জানতে পেরে দ্রুত নির্ঝরকে কল করে। ছায়াকে ভেজা অবস্থায় রুমে এনে সোজা ওয়াশরুমে চলে গিয়েছে নির্ঝর। ছায়া তখনও কাঁপছে ঠান্ডায়। ছায়াকে তোয়ালে পেঁচিয়ে দিয়ে গোসল করতে বলে বাইরে চলে আসে নির্ঝর। তখনই ফোনটা বেজে ওঠে। বাবার কল দেখে নির্ঝর ফোনটা তুলে নেয়। বাবা, আব্বাজান, এখানে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আতিফ চৌধুরী সবটা খুলে বলে। নির্ঝর সবটা শোনার পর বাবাকে বলে, তুমি বাড়িতে চলে এসো, আমরা এই বিষয় নিয়ে ডিসকাস করব একান্তে। সেখানে চাচাও যেন না থাকে। আর হ্যাঁ, অয়ন মানে আতিফ চৌধুরীর বড় ছেলে, তাকে একবার দেশে ফিরতে বলো। হ্যাঁ, অয়নের গ্রাজুয়েশন শেষ, ও পরশুদিনই দেশে ফিরবে। জাফলংয়ের কোন ঘেঁষে যে সমুদ্র পাড় আছে সেখানে কঠিন সিকিউরিটি বসাও। আমার দেশের মানুষের কোনো ক্ষতি হোক এটা আমি সহ্য করব না। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, রাখছি তাহলে। আর বাবা, নাবিল মানে নির্ঝরের স্পেশাল সেক্রেটারি, তাকে জানিয়ে দিও রাতে পার্টিতে ওর সঙ্গে যাব আমি। ঠিক আছে। নির্ঝর কলটা কেটে দেয়। তার পরনের কোটটা খুলে ফেলেছিল অনেক আগেই। এখন শুধু একটা কালো শার্ট পরা। নির্ঝর আয়নার সামনে তোয়ালে দেখতে পায়, তার মানে ওয়াশরুমে তোয়ালে নেই। তোয়ালেটা হাতে করে নির্ঝর ওয়াশরুমে চলে আসে। এদিকে শাড়িটা পাশে রেখে শুধু পেটিকোট আর ব্লাউজ পরেই বাথটাবে বসে ছিল ছায়া। হঠাৎ করে নির্ঝরকে চলে আসতে দেখে ঘাবড়ে যায় সে। বসা থেকে আরো নিচে চলে যায় পানির ভেতরে। নির্ঝর হাসে, হাতের তোয়ালে পাশে রেখে ছায়ার মাথায় হাত রাখে। দ্রুত বের হও, ঠান্ডা লেগে যাবে। ছায়া কিছুই বলল না। নির্ঝর বেরিয়ে যায়। ছায়া কাপড় বদলে আরো একটা শাড়ি পরে বাইরে আসে। ভেজা চুল, বাসন্তী রঙের শাড়ি। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে মুছতে ভাবছে, আহারে জীবন, সারা জীবন এই লোকটার ঠাসা খেয়েই না কেটে যায়। কাপড় বদলে শুকনো কাপড় পরে রুমে এসে বউকে আয়নার সামনে চুল মুছতে দেখে এগিয়ে যায় নির্ঝর। নির্ঝরকে দেখলে ছায়ার একটু একটু ভয় ভয় লাগে। লোকটা যেভাবে তাকে নিজের সঙ্গে মিশিয়ে রেখেছে, ছায়া চাইলেও পালাতে পারছে না। নির্ঝর এসে ছায়াকে জড়িয়ে ধরে। শুধু শুধু লোকটার ভালো মুড নষ্ট করতে চাইছে না ছায়া, কারণ মুড নষ্ট হলে নির্ঝর ছায়াকে সামলে উঠতে পারে না। ছায়াকে শান্ত দেখে নির্ঝর আয়নার দিকে তাকায়। ছায়ার চোখে চোখ রেখে বলে, আমার বউজান যে তিরিং বিড়িং করছে না, ভদ্র হয়ে গেল নাকি? ছায়া মাথা নামিয়ে নেয়।
আমি কি আমার বাকি পড়াশোনা শেষ করতে পারি? নির্ঝরের কথাটা পছন্দ হলো না, তবে সে ছায়াকে কোনো কষ্ট দিতে চায় না, তাই ছায়াকে ছেড়ে দেয়। তুমি খেয়েছো? ছায়ার চোখ ছলছল করে ওঠে। ছায়া এবার ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করে, আমি কলেজে যেতে চাই। তোমাকে এই বাড়ি থেকে বের হবার পারমিশন আমি দিতে পারবো না। তোমার পা দুটো এদিকে ওদিকে ছোটাছুটি করলেই সমস্যা। আমি দেশের যে প্রান্তেই থাকি না কেন, আপনি তো আমাকে ধরেই ফেলবেন। লুকাতে পেরেছি আমি? একটা মেয়েকে তার মা বাবার সঙ্গে না দেখা করতে দেওয়াটা কি জুলুম নয়? যেদিন আমার বিশ্বাস হবে তুমি আমার থেকে পালাবে না, সেই দিন থেকে তুমি মুক্ত। ছায়া অসহায় নয়নে তাকিয়ে আছে, কিছুই বলার নেই তার আর। নির্ঝর এগিয়ে এসে ছায়ার হাতটা ধরে নেয়। খাবার সঠিক সময়ে খাবে, না হলে এর ফল ভালো হবে না বউজান। রোজি বসে আছে সমুদ্র পাড়ে। দেশের রাজধানীর পাশেই সমুদ্র। চৌধুরী বাড়ি থেকে বড়জোর ১ ঘন্টা লাগে সমুদ্র পাড়ে আসতে। বৃষ্টি শেষ হলেই রোজি এখানে এসেছে। সমুদ্রের পাড়ে বসে বসে উথাল পাথাল হাওয়া অনুভব করছে। হঠাৎ পাশ থেকে কেউ হেঁটে এসে রোজির পাশে বসে। হেই প্রিন্সেস রোজি! চেনা পরিচিত কণ্ঠ শুনে রোজি পাশ ফিরে তাকায়। আদনান ভাই, আমি তো তোমাকে দেখে অবাক হলাম এখানে। আদনান পরিচয়ে নির্ঝরের বইয়ের বন্ধু, এক বড়লোক ব্যবসায়ীর বাবার একমাত্র ছেলে। সে এখানে একটা কাজে এসেছিল। অবাক হওয়ার কি আছে? কি করছো একা একা এখানে? নির্ঝর এসেছে নাকি? রোজি তাচ্ছিল্য হাসে। সে আর কোথায় থাকবে, সে তার বউয়ের সঙ্গে ব্যস্ত। আদনান অবাক হয়ে যায় কথাটা শুনে। বউ? ঠিক বুঝলাম না। নির্ঝর বিয়ে করেছে? আমাকে বুঝিয়ে বলো। বিয়ে করেছে নির্ঝর? মেয়েটাকে বলতে গিয়েও থেমে যায় রোজি। আদনান তাকিয়ে আছে রোজির দিকে। মেয়েটাকে? মেয়েটার সিকিউরিটির জন্য কাউকে জানায়নি। তাহলে চৌধুরী বাড়িতে যেতে হচ্ছে, নতুন বউ এসেছে ওর, আর আমাদের কাউকে বললো না। ভেরি ব্যাড। চলো প্রিন্সেস। বৃষ্টির শেষে পরিবেশে নেমে আসে অদ্ভুত এক প্রশান্তি। চারিদিকে সবকিছুই তখন সতেজ হয়ে ওঠে। ভালো লাগে সবুজ ঘাস দেখতে, আর এইসব প্রকৃতির ছায়ার ভীষণ পছন্দ। বৃষ্টি সে উপভোগ করে, বছরের গ্রীষ্মের গরম তিক্ততাটুকু বাদে সবটুকুই পছন্দ তার। বাহিরের দিকে তাকিয়ে আছে ছায়া। জানালাটা বড়, বিশাল বড় জানালা দিয়ে বাহিরের অপরূপ দৃশ্য তাকে তাকিয়ে থাকতে বাধ্য করছে। চৌধুরী বাড়িটা সবুজে ঘেরা একটা বাড়ি, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে উপভোগের মতো। মাথাটা জানালায় ঠেকায় ছায়া। নির্ঝর গেছে একটা কাজে, যাওয়ার আগে তাকে জোরপূর্বক খাইয়ে দিয়ে গেছে। বাসন্তী রঙের শাড়িটা ছায়ার উপরে বেশ মানিয়েছে। যাওয়ার আগে ছায়ার কপালে চুমু খেয়ে বলে গিয়েছে, যেন রাতের সময় মতো খেয়ে নেয় ছায়া। প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে থাকতে ছায়ার কল্পনায় আসে তাদের দেখা হওয়াটা, ছায়ার অতীতে ডুবে যাওয়া দেখা যাক। শীতের শেষ, বসন্তের শুরু। গাছে গাছে নতুন পাতা আর নতুন নতুন ফুলের কলিতে পরিবেশ আমেদিত। দেশটাতে আছে অসংখ্য সমুদ্র সৈকত। শীত প্রধান দেশ এটা। তবে এই অল্প সময়ের বসন্ত আর গ্রীষ্ম সবাই উপভোগ করে। গ্রীষ্মের সময় একটু বেশি গরম পড়ে, যেটা ছায়ার পছন্দ নয়। এখন একটা পারফেক্ট সময়, হালকা শীত, মৃদু বাতাস আর বসন্তের সাজে সজ্জিত পরিবেশ। এই সময় শহরের ফুলের দামগুলো একটু বেশিই থাকে। তৌফিক হাসানের ফুলের দোকানে তাই আজ ভিড়। সকাল থেকে কলেজ শেষ করে বাবার সঙ্গে কাজে হাত দিচ্ছে ছায়া। তোমার এইসব বিষয়ে তেমন কোনো আগ্রহ নেই। এভাবেই দিনের শেষ প্রহরে চলে আসে। কিছুক্ষণের মাঝে সন্ধ্যা নেমে আসে ধরণীর বুকে। ভিড় কিছুটা কমেছে, কিন্তু শেষ হয়নি। আস্তে আস্তে আজকে দোকানে ওঠানো সব তাজা ফুলগুলো বিক্রি হয়ে গিয়েছে। শুধু কিছু লাল গোলাপ আছে। রাত তখন ৮টা বাজে। বাবা সকাল থেকে কষ্ট করছে, সাথে তার দুপুরের খাওয়াটাও হয়নি। ছায়া তাই বাবার কাছে এগিয়ে আসে। বাবা যাও না বাসায়, যাও খেয়ে আসো, তারপর দুজনে মিলে দোকানটা বন্ধ করে একসঙ্গে বাসায় যাব। না মা, তোকে একা রেখে যাব না।
কি যে বলো না বাবা, ওই তো 5 মিনিটের রাস্তা বাড়ি। তুমি যাও, খেয়ে এসো। ততক্ষণে এই ফুলগুলো যদি বিক্রি হয়ে যায়, তাহলে আমরা কাল আর দোকানে ফুল উঠাবো না। আমরা কাল ঘুরতে যাব। না রে মা, আমরা একসঙ্গে যাই, চল। বাবা প্লিজ, তুমি যাও না। দেখো, মাত্র 8টা বাজে। খেয়ে এসো, আমরা তারপর একসঙ্গে বাসায় চলে যাব। লাল অবহেলিত গোলাপগুলো না হয় আমি আমার রুমেই রেখে দেব। মেয়ের কথার সঙ্গে নাটক দেখে হাসেন তৌফিক হাসান। ছায়া এমনই প্রাণ খুলে হাসে এবং হাসতে জানে। ঠিক আছে, তাহলে বস, আমি খেয়ে আসি। আচ্ছা। ছায়া বসে বসে ফুল বুকে করার কাগজগুলো ঠিকঠাক করে রাখতে লাগলো। আর তৌফিক হাসান চলে যায় দোকান থেকে পায়ে হেঁটে 5 মিনিটের দূরত্বে তাদের বাড়িতে। প্রেসিডেন্ট তার সকল সরকারি কাজ সেরে বাসভবনের দিকে বেরিয়ে আসে। প্রেসিডেন্ট নির্ঝর চৌধুরী আলাদা বাসভবন আছে। সরকারি ওই বাসভবনে তিনি পরিবার নিয়ে থাকেন না। তিনি সেখানে সরকারি সকল কাজকর্ম দেখেন। সেখানেই তিনি সকল রকমের কাজকর্ম করেন অফিসিয়ালি ভাবে। বাসভবন থেকে বেরিয়ে গাড়িতে করে ওঠে নির্ঝর, গলার টাইটা লুজ করে নেয়। এমন সময় তার ফোনটা বেজে ওঠে। নির্ঝর ফোনটা হাতে নিয়ে দেখে তার মা ফোন করেছে। নির্ঝর ফোনটা কানে তুলে বলে, আম্মু বলো। কোথায় বাবা তুই? গাড়িতে। বাড়িতে আসার দরকার নেই, গ্রামের দিকে আয়। তোর দাদিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তোকে দেখতে চেয়েছে। আমি তো বলেছি দাদিমাকে বাড়িতে নিয়ে এসো। আমি কি করব বল, তুই তো জানিস তোর দাদির জিদ, সে ওখানেই থাকবে। যাই হোক, তোর বাবা, আমি, আতিক, কামিনী সবাই চলে এসেছি। তুই রোজিকে নিয়ে আসিস আসার সময়। মম, হোয়াই রোজ এগেইন? সরি বাবা, রোজিকে আসার সময় আনতে পারিনি, সে বাড়িতে ছিল না তাই। আর তোর দাদির পছন্দের লাল গোলাপ নিয়ে আসিস। ঠিক আছে। নির্ঝর কল কেটে দেয়। গাড়ি গ্রামের দিকে ঘোরাও। এরপর নির্ঝর কল করে রোজিকে। হ্যালো। হ্যালো নির্ঝর, বলো। রেডি হয়ে টুইঙ্কেল টাওয়ারের নিচে এসে দাঁড়াও, আমি ওখান থেকে তোমাকে রিসিভ করব। রোজি আহ্লাদি স্বরে বলে। আমি কি পরবো নির্ঝর? তবে নির্ঝর সে কথা কানে দেয় না। ঠাস করে ফোনটা মুখের উপরেই কেটে দেয়। রোজি তারপরেও খুশি হয়ে যায়। সে তার অসুস্থ দাদিকে দেখতে যাচ্ছে। সে তোয়াক্কা না করেই সুন্দর একটা জামা পরে রেডি হয়ে বেরিয়ে যায়। নির্ঝর টুইঙ্কেল টাওয়ারের নিচে আসার পর রোজি সেখানে আগে থেকেই গাড়িতে বসা দেখতে পায়। রোজি নির্ঝরের গাড়ি দেখে বেরিয়ে আসে, নির্ঝরের পাশে বসে। খুবই সুন্দর একটা লাল জামা পরেছে, চুলগুলো সুন্দর করে বেঁধেছে। প্রিন্সেস হওয়ার সুবাদে সে একেবারেই ফুলের মতোই মানুষ হয়েছে। তাকে অনেক সুন্দর দেখাচ্ছে। রোজি মাতাল করা পারফিউম দিয়েছে। নির্ঝরের দিকে ফিরে মৃদু হেসে জিজ্ঞাসা করে, আমাকে কেমন দেখাচ্ছে? আমরা দাদিকে দেখতে যাচ্ছি, সো শো অফ পরেও করতে পারতে। রোজের হাসি গায়েব হয়ে যায়। তবে সে খুশি, ভালোবাসার মানুষটা তার পাশে বসতে পেরেছে। টুইঙ্কেল টাওয়ার থেকে কিছু দূর যেতে ওরা শহরের রাস্তা থেকে বেরিয়ে যায়। এখন সামনে গ্রাম। হঠাৎ করেই নির্ঝরের মনে পড়ে, ফুল তো নেওয়া হলো না। মিস্টার হান, মানে ড্রাইভার। জি স্যার, আমি ফুল আনতে ভুলে গিয়েছি। প্লিজ সামনে কোনো ফুলের দোকান থাকলে আমাকে জানাবেন। জনাব, সামনে অনেক ভালো একটা ফুলের দোকান আছে, আমার বন্ধুর দোকান। আপনি চাইলে সেই দিকেই নিয়ে যাই। হ্যাঁ চলো। নির্ঝর কথাটা বলে আবারও ফোনে মুখ গোজে। রোজি এটা সেটা বলছে, কিন্তু তার হাতে উত্তর আসে শুরু। শহর পেরিয়ে গ্রামের রাস্তায় যাওয়ার সাথে সাথে শীতের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেল। শীতটা বেড়েছে, সাথে বাতাসের গতি। ছায়া সামনের দিকে তাকিয়ে দেখছে প্রকৃতি। তার ভালোই লাগছে। গুনগুন করে মিষ্টি গান গাইছে আর বাতাস উপভোগ করছে। বাতাসগুলো এসে ছায়ার চুল উড়িয়ে দিচ্ছে। এমন সময় দোকানের সামনে বড় একটা কালো ফেরারি গাড়ির উপস্থিত হয়। ছায়া বসা থেকে উঠে দাঁড়ায়। দোকানে কিছুই নেই, শুধু আছে বেশ কিছু তাজা লাল গোলাপ। গাড়ি থামতেই নির্ঝর ফোন থেকে মুখ সরিয়ে সামনে তাকায়। জনাব, আমি যাব? না, দাদিমায়ের জন্য আমি নিজের হাতে গোলাপ আনব। দাদি নির্ঝরের খুব কাছের একজন, তাই নিজের হাতের ফুলগুলো সে নিজেই নিবে।
গাড়ি থেকে সুদর্শন একজন স্যুট পরিহিত ছেলে নেমে আসে। তার পেছনে ড্রাইভার একটা সাধারণ সুতির ফ্লোরা প্রিন্টের ফ্রক জাতীয় ড্রেস পরে আছে ছায়া। নির্ঝর গাড়ি থেকে নেমে সামনের দিকে তাকিয়ে ছায়াকে দেখে নিজের স্থানেই স্তব্ধ হয়ে যায়। অতি সাধারণ মেয়েটা অদ্ভুতভাবে অসাধারণ ম্যাজিক করলো নির্ঝরের ওপর। মায়াবী মুখটা, লম্বা ঘন কালো চুলগুলো, সবাই কেমন যেন আকর্ষণ করছে নির্ঝরকে। নিজেকে কন্ট্রোললেস মনে হচ্ছে তার। ছায়া তার গতানুগতিক মিষ্টি হাসি দিয়ে নির্ঝরকে বলে, আসসালামু আলাইকুম, বলুন আপনার কি লাগবে। ছায়া তখনও নির্ঝরকে চেনে নাই সে কে, কারণ প্রেসিডেন্ট সম্পর্কে ছায়ার তেমন কোনো আগ্রহ নেই। যদিও সে নির্ঝরকে টিভিতে বা ছবিতে দেখেছে, কিন্তু সামনাসামনি সে বুঝতে পারেনি এটা নির্ঝর। নির্ঝর এগিয়ে আসে ছায়ার সামনে। ছায়া এমন অদ্ভুত আচরণ দেখে একটু পিছিয়ে যায় নিজের স্থান থেকে। তারপরেও মুখে হাসি টেনে আবারও জিজ্ঞাসা করে, বলুন স্যার, কি লাগবে তোমাকে। ছায়া অবাক হয়ে যায়, মানে? নির্ঝর বাস্তবে ফিরে আসে, আমার লাগবে লাল গোলাপ। ওহো, জি বলুন, কতগুলো লাগবে। যতগুলো আছে সবগুলো দিয়ে দেই। ছায়া দুটো চেয়ার বেরিয়ে দেয়। আপনারা বসুন প্লিজ, আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ফুলগুলো। ছায়া মুখের মিষ্টির হাসি আর ছায়ার অসম্ভব সুন্দর মিষ্টি কণ্ঠ শুনে নির্ঝরের হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। ড্রাইভার এগিয়ে আসে, তুমি জানো এটা কে? এনাকে এই চেয়ারে বসতে বলো। ড্রাইভারকে পুরো কথা শেষ না করতে দিয়ে নির্ঝর থামিয়ে দেয়, মিস্টার হান, প্লিজ বেশি কথা বলবেন না। ও আমাদেরকে বসতে দিয়েছে আদর করে, বসুন। ড্রাইভার অবাক হয়ে যায়। বরাবরই মানুষটা গম্ভীর আর বদমেজাজি। সচরাচর ব্যবহারটা এতটা সফট হয় না তার। ওরা দুজন বসে। ছায়া মিষ্টি হাসি দিয়ে ফুলগুলো বুকে করতে ব্যস্ত হয়ে যায়। ছায়া মন দিয়ে কাজটা করছিল। নির্ঝর অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটা তার সামনে পাখির মতো উঠছে, সঙ্গে তার হৃদয়ও দোল দিয়ে উঠছে। ছায়া অনেক সুন্দর একটা বুকে তৈরি করে দেয়। পুরোটা সময় নির্ঝর তাকিয়েছিল ছায়ার দিকে। ছায়া বুকে তৈরি করে নির্ঝরের সামনে আসে, এই যে আপনার ফুলের বুকে, আপনার প্রিয় মানুষের জন্য। ছায়া মিষ্টি হেসে বলে। ছায়া ভেবেছে এইসব ফুল পেছনে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা রোজির জন্য। রোজি নির্ঝরকে বাইরে আসতে না দেখে নিজে বাইরে এসে দাঁড়ায়। নির্ঝর ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, প্রিয় মানুষ বলতে? ছায়ার হাসি হারিয়ে যায়। ইয়ে মানে, ওই যে সুন্দর আপুটা, ওনার জন্য নিবেন না? নির্ঝর উঠে দাঁড়ায়, না, আমি তার জন্য নেব না, আমি আমার দাদি মায়ের জন্য নিচ্ছি। ও সরি সরি স্যার, টোটাল 400 টাকা হয়েছে। নির্ঝর পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে ছায়াকে দেয়। স্যার 2 মিনিট, আমি চেঞ্জ করে নিয়ে আসছি। প্রয়োজন নেই, কথাটা বলে নির্ঝর বেরিয়ে যায়। ছায়া বেবদ বনে গেল। এটা কেমন কথা? যাই হোক, বড়লোকদের সব বড়লোকই কারবার। ছায়া টাকাটা রেখে দেয়। নির্ঝর গাড়িতে ওঠে। তার চোখে ছায়াকে পাওয়া আলাদা একটা আকাঙ্ক্ষা। কন্যা, তুমি আমাকে পাগল করেছ, এটা তোমার দোষ। এবার তুমি চাও বা না চাও, তুমি আমার হবে। এর জন্য যা করার আমি তাই করব। তুমি এইরকম পাখির মতো আমার আশেপাশে ওড়াউড়ি করলে তোমাকে তো আমার খাঁচায় বন্দি হতেই হবে। তোমার ওই গোলাপি ঠোঁটের স্বাদ শুধু আমি নেব। তোমার মাতাল করা মিষ্টি কণ্ঠ শুধু আমার। তৈরি করো নিজেকে আমার জন্য। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। ঘটনা এখনো অতীতেই চলমান। ছায়া ভেতরে এসে বসে। তখনই তৌফিক হাসান চলে আসেন। কিরে মা, ফুলগুলো গুছিয়েছিস? চল বাড়ি যাই। না বাবা, ফুলগুলো বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কে নিল? জানি না বাবা, একজন খুব বড়লোক মানুষ মনে হলো, অনেক টাকা। 400 টাকার ফুলে 1000 টাকা দিয়ে গেল। তুমি রাখলে কেন মা? আমি তো বলেছি নিয়ে যেতে, কিন্তু উনি চলে গেলেন। আচ্ছা থাক, সমস্যা নেই, চল আমরা বাড়িতে যাই। আচ্ছা। বাপ মেয়ে মিলে দোকানটা বন্ধ করে বাড়িতে চলে যায়। দিনটা তাদের জন্য খুবই ভালো ছিল, কারণ তাদের সকল ফুল বিক্রি হয়ে গিয়েছিল।
কিন্তু অনাকাঙ্ক্ষিত সেই ঝড় যা ফুলের বাগানকে ধ্বংস করতে চলেছে, এটা তাদের কল্পনায়ও আসছে না। খানিকটা সময় ড্রাইভ করার পর নির্ঝর আর রোজি পৌঁছে যায় তাদের দাদির বাড়িতে। বাড়িটা গ্রামের মাঝে বাংলো বাড়ির মতো। নির্ঝর ভেতরে প্রবেশ করে সোজা দাদির রুমে চলে যায়। দাদি ভীষণ শক্ত একজন মানুষ। অনেক কিছু ঘটে গেলেও তিনি ভেঙে পড়েন না। নির্ঝরকে দেখে তিনি আদুরে গলায় ডাক লাগাল, দাদু ভাই, তুই এসেছিস? হ্যাঁ, আমার প্রিয় প্রেমিকা, আমি তো এসেছি। তুমি নিজের এমন অবস্থা কেন বানিয়ে রেখেছ? চলো, আমরা বাড়িতে যাব। যাব? তুই বিয়ে করলেই তো যাব। এবার বিয়েটা করে নে, বয়স তো আর কম হলো না। নির্ঝর দাদির পাশে বসে হাতটা ধরে বলে, আমি বিয়ে করব? নির্ঝরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রোজি হালকা ব্লাশ করছে, কারণ সে ভাবছে নির্ঝর তাকে ইঙ্গিত করেই কথাটা বলছে। দাদু ভাই, সত্যি বিয়ে করবে? হ্যাঁ, মেয়ে তো একটা পেয়েছি। তোমার দাদু ভাই এর মনে ধরেছে। মিসেস জাউহিয়া চৌধুরী উঠে বসেন। সত্যি দাদু ভাই, আমি অনেক খুশি। হ্যাঁ, কাল তোমাকে দেখাবো, কিন্তু আমাকে কথা দিতে হবে। তাকে দেখার পর তোমার সিঙ্গাপুরে যেতে হবে ট্রিটমেন্টের জন্য। তুই আমাকে মেয়ে দেখালে আমি অবশ্যই যাব ট্রিটমেন্ট নিতে। ঠিক আছে, তাহলে ডিল ডান। কাল মেয়েটাকে তোমায় দেখাবো। মিসেস আনিকা চৌধুরী ছেলের এমন মন্তব্য শুনে অবাক। ছেলেটা কি বলছে? সে তো কিছুই জানলো না। অন্যদিকে নির্ঝরের বাবা চাচা ভাবছে ছেলে হয়তো দাদিকে সিঙ্গাপুরে পাঠাবে, এই জন্য ঢপ দিল। সেই রাতে পারিবারিকভাবে হাসি খেলায় খাওয়া দাওয়া আর শান্তির ঘুমে নিরিবিলি কেটে যায় সময়। ধরণীর বুকে সূর্য উঁকি দিচ্ছে, তার সঙ্গে গ্রামীণ পরিবেশ। দাদির বাড়িতে রাত হবার কারণে সবাই থেকেছিল, নির্ঝরও ছিল। সকালের সুন্দর প্রকৃতি আজ নির্ঝরকে মুগ্ধ করছে। যদিও সে এত সকাল সকাল উঠে প্রকৃতি দেখার মানুষ নয়, তবে আজ কেন জানি না জানালা দিয়ে প্রকৃতি দেখতে মন চাইল তার। জানালা দিয়ে সামনের অনেকটা জায়গা দেখা যাচ্ছে। বিলে সবুজ ধান হয়েছে। হাতে কফি নিয়ে ছায়ার সকল ইনফরমেশন আসার অপেক্ষায় আছে নির্ঝর। কফির কাপে চুমুক দিতেই নির্ঝরের ফোনে টুক করেই একটা মেসেজ ঢোকে। নির্ঝর কাপটা রেখে ফাইলটা ওপেন করে। মির্জা মেহেরিন সায়া সবাই ইন্টার পরীক্ষা শেষ করেছে, পড়ালেখায় সে ভালো। বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বাবার মতো তারও ফুল বেশ পছন্দ। বাবার সঙ্গে ছায়া থাকে সব সময়। মায়ের থেকে বাবার সঙ্গে সে বেশি ক্লোজ। নির্ঝর হাসে, তার এই হাসিতে আছে রহস্য লুকিয়ে। মেয়েটা তার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। রাতভর মেয়েটার হাসি মুখে, মনে করে মুখ ঘুম হয়নি তার। কি পাগলামি করছো নির্ঝর, নিজেও বুঝতে পারছে না। তৌফিক হাসান আজ ঠিক করেছে দোকানে তারা খুলবেই না। বাড়ি থেকে কিছু দূর গেলে নীল সমুদ্র আর সাদা বালির তট, আজ তারা সেখানেই যাবে। শহর থেকে পেছনের দিকে হওয়ার কারণে সেখানে কেউ যায় না। সেখানে অসংখ্য নারিকেল গাছ আছে। ছোট মোট কিছু রিসোর্ট আছে যেগুলো আহামরি দামি নয়। বাসা থেকে খাবার তৈরি করে নিয়ে আজ তারা সমুদ্রের পাড়ে দিন কাটাবে। যা ভাবা সেই কাজ। সবাই সকাল সকাল তৈরি হয়ে সমুদ্রের পাড়ে পৌঁছে যায়। এদিকে ছায়ার এই খবরটা নির্ঝর আগেই পেয়ে গিয়েছে। নির্ঝর বাঁকা হাসে, তোমাকে কাছে পাওয়ার জন্য কাজটা ভালোই হয়েছে। তোমায় একটু ছুঁয়ে জ্বালিয়ে দিয়ে আসি। তার মাথায় শয়তানি বুদ্ধির ঘোরপাক খাচ্ছে। চৌধুরী পরিবারের সবাই সকালের ব্রেকফাস্ট করতে বসেছে। নির্ঝর, তোমার শিডিউলটা চেক করছো? হ্যাঁ বাবা, আজকে সবগুলোই আমি অনলাইনে ভিডিও কনফারেন্সে করব। তুমি কি রাজধানীতে ফিরবে না আজ? না, দাদিকে নিয়ে একেবারেই ফিরবো। আচ্ছা বাবা, তাহলে আমিও থাকি, নির্ঝরের সঙ্গে চলে আসবো। না। রোজি যে আনন্দ নিয়ে কথাটা বলেছিল, নির্ঝরের না শুনে আনন্দটা গায়েব হয়ে যায়। না কেন? না মানে সিম্পল না। তুমি চলে যাও, তোমাকে পৌঁছানোর সময় আমার নেই। রোজি আর কিছুই বলল না। পরিবারের সামনে এখন সে ছোট হতে চাইছে না। সকাল থেকে একে একে সব কাজ শেষ করেছে নির্ঝর।
তখন বিকালের শেষ প্রহর। দাদির রুমে এসে নির্ঝর দেখে তার দাদি রেডি হয়ে বসে আছে। তুমি রেডি কেন হয়েছো? কেন, মেয়েটাকে দেখাতে নিয়ে যাবি না? তোমার মনে আছে? হ্যাঁ, থাকবে না? মনে রাখবে তাকে, কিন্তু আমরা দূর থেকেই দেখব। এই মুহূর্তে তার সামনে গেলে সে ভয় পেয়ে যাবে। ঠিক আছে, চল। দুজনে বেরিয়ে যায়। সমুদ্রের পাড়ে এসে পৌঁছায় তারা। কিরে, এখানে কোথায় মেয়ে? মিথ্যা বলছিস নির্ঝর আমাকে? তোমাকে মিথ্যা বলতে পারি আমি? কোথায়? ওই দেখো, বেবি ব্লু রঙের একটা জামা পরা মেয়ে, মাথার পেছনে ক্লিপ দেওয়া একটা মেয়ে সমুদ্রের পাড় থেকে সেল কালেক্ট করছে। মিসেস জাওহিদা চৌধুরী সেই দিকে তাকায়। ছায়া বালির ভেতর থেকে সি সেলস কালেক্ট করতে ব্যস্ত। বাতাসে তার চুল উঠছে, তাকে দেখে প্রাণোচ্ছল দেখাচ্ছে। কি মায়াবী মুখটা তার! মিসেস জাওহিদা চৌধুরীর দেখেই ভালো লেগে গেছে। মাশাল্লাহ দাদুভাই, মেয়েটা ভীষণ মিষ্টি। নির্ঝর হাসে। কিন্তু একটি বেশি কম বয়স হয়ে গেল না? হ্যাঁ, কিন্তু আমার দৃষ্টি আটকে গেছে। মেয়েটা আমারই স্ত্রী হবে। নাতির কথায় পসেসিভনেস আর পাগলামি অনুভব করে জাওহিদা চৌধুরী। তিনি নাতির হাতে হাত রাখে। নারী হয় কোমল প্রজাপতির মতো। বেশি চেপে ধরলে মরে যাবে, আর আলতো করে ধরলে উড়ে যাবে। তাই যা করবি ভেবে চিন্তে করবি। চিন্তা করো না দাদি, ওকে বেশি কষ্ট দেব না। শুধু 4টা বাচ্চাই চাই, বেশি না। জাওহিদা চৌধুরী নির্ঝরের কান টেনে ধরে। আউ লাগে দাদি! বেহায়া, আমার সামনে কি সব কথা বলিস? ও আমায় বেহায়া বানিয়ে দিয়েছে। কি করব তুমিই বলো? কিছুই করা লাগবে না, তোমার সময় হয়েছে। প্লিজ যাও, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। অয়ন আছে, তোমার চিকিৎসার কোনো সমস্যা হবে না। ঠিক আছে। এয়ারপোর্টের রোজই আছে, তোমাকে ঠিকঠাক করে উঠিয়ে দিবে। আর তুমি কি করবে? আমার একটু কাজ আছে। জানি, কি কাজ? জানোই যখন প্রশ্ন কেন করছো? জাওহিদা চৌধুরী নির্ঝরের কপালে চুমু খায়। আসি দাদু ভাই, সব ঠিক হয়ে যাবে। ডক্টরদের কথা শুনে চলবে। ঠিক আছে প্রেমিক সাহেব। নির্ঝর হাসে। এই মানুষটার সামনে সে হাসতে জানে। এই মানুষটাকে সে ভালোবাসে, প্রকাশ করে। সব দাদি নানিদের সঙ্গে এমনই সম্পর্ক হয় নানি নাতির। ছায়া সুন্দর করে সি সেলসগুলো পরিষ্কার করে কটেজের দিকে ফিরে যায়। এদিকটা এখন ফাঁকা, কেউ নেই। হাতের মুঠোয় তার অনেকগুলো সি সেলস। হঠাৎ করেই কারোর হ্যাঁচকা টান খেয়ে ছায়া তার বুকের ওপরে গিয়ে পড়ে। সামনের মানুষটার চেহারা দেখেই আগেই সে আবদ্ধ হয় তার বুকের মাঝে। লোকটা ছায়ার ঘাড় তুলে তার ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে। হাত থেকে সব সি সেলসগুলো বালিতে পড়ে যায়। ছায়া নিজের 2 হাত মানুষটার বুকে দেওয়ার আগেই লোকটা তার হাত দুটো এক হাতে বন্দি করে নারিকেল গাছের সাথে চেপে ধরে। কিছুতেই সামনের মানুষটার থেকে নিজেকে ছাড়াতে পারছে না ছায়া। রাগে দুঃখে কান্না করে দেয় ছায়া। নোনা পানির স্বাদ গালে আসছে। নির্ঝর ছেড়ে দেয় ছায়ার ঠোঁট। নিঃশ্বাস নিতে না পারায় মুখটা লাল হয়ে গেছে তার। ছায়া কিছু বলবে তার আগে লোকটা তার মুখ চেপে ধরে। ছায়ার ঘ্রাণ নির্ঝরকে মাতাল করেছে। ছায়ার গলায় নাক রেখে ঘষতে ঘষতে বলে ওঠে নির্ঝর, আমার, শুধুই আমার। শব্দ করো না জান, বউজান। কেউ দেখে ফেলবে। আর আমার রোম্যান্স কাউকে দেখাতে ইচ্ছে হয় না তো। নির্ঝর এতটাই মাতাল হয়ে গেছে যে সে ছায়ার গলায় খালি অংশে কামড় বসিয়ে দিয়েছে। কখন সে টেরই পায়নি। এদিকে অন্ধকার হয়ে গেছে, লোকটার মুখও দেখা যাচ্ছে না ভালো করে। ছায়া নির্ঝরের হাতে কামড় বসিয়ে দেয়। তবে কামড় খেয়ে নির্ঝর ছাড়ে না মুখটা। গলা থেকে মাথা উঠিয়ে ছায়ার কপালে কপাল ঠেকায়। এই কামড়গুলো আমার বেডে একসঙ্গে যখন আমরা সময় কাটাবো তখন দিও। কথাটা বলে নির্ঝর গায়েব হয়ে যায়। ছায়া ভয়ে কাঁপে। ছাড়া পেয়ে এক দৌড়ে কটেজের দিকে চলে আসে। আশেপাশে কেউ নেই। তার সাথে যা হলো, এগুলো কি স্বপ্ন নাকি সত্যি, এটাই বুঝতে পারছে না ছায়া। কারোর আবছা ছায়াও নেই কোথাও।
ছায়া ভয় পেয়ে গেছে। এমন সময় তমা আসে ছায়ার কাছে। ছায়া, কোথায় ছিলি? বাড়িতে যাবি না? ছায়া বোনকে জড়িয়ে ধরে। কি হয়েছে ছায়া? ভয় করছিল হঠাৎ। তাহলে সন্ধ্যা পর্যন্ত বাইরে কেন ছিলি? সরি। চল বাড়ি যাই। চলো। ছায়াকে নিয়ে তমা চলে আসে। ছায়া বারবার এদিকে ওদিকে দেখছিল, কিন্তু কেউ নেই। তৌফিক হাসান একটা গাড়ি ঠিক করে। ওরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে এই সব কিছু দেখে দাঁড়িয়ে দেখছিল নির্ঝর। হাতটা বুকের মাঝে গুজে ছায়ার সব কাণ্ড কারখানা দেখল নির্ঝর। ছায়াকে চলে যেতে দেখে ঠোঁটের বৃদ্ধ আঙ্গুল স্লাইড করে নির্ঝর। বউজান, আমার তো দ্রুতই বিয়ে করতে চলেছি। আমার পক্ষে তোমাকে ছাড়া একা থাকা সম্ভব নয়।